আজকে হঠাৎ করেই মঠবাড়িয়ার যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে নিয়ে এই সন্ধ্যাকালীন আসলে একটি হঠাৎ করেই প্রোগ্রাম, এই প্রোগ্রামটির আয়োজক হয়েছে আমাদের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্ণধার আলাস দুলাল ভাইয়ের একমাত্র সন্তান খালিদ সাইফুল্লাহ আমিন বাবু, যিনি ইতিমধ্যেই তরুণ বিএনপি নেতা হিসেবে মঠবাড়িয়ার প্রত্যেক স্তরে মানুষের মাঝে আস্থা কুড়িয়েছেন। তিনি হঠাৎ করেই একটি প্রোগ্রাম করেছেন গতকালকে তাৎক্ষণিকভাবেই। আসলে সাংবাদিকদের নিয়ে একটু মত বিনিময় করবেন, সাংবাদিকদের সাথে একটু কথা বলবেন। আসলে এখানে তাৎক্ষণিক প্রোগ্রামে অনেকেই আসলে হয়তো সাংবাদিক মঠবাড়িয়া যারা রয়েছে সবাইকে হয়তো দাওয়াত করা যায়নি। হয়তো আজকের এই প্রোগ্রামে তাৎক্ষণিক হয়তো অল্প কিছু বা সাংবাদিকদের নিয়ে আসলে এই প্রোগ্রামটি হচ্ছে, হয়তো ভবিষ্যতে প্রোগ্রাম করে সমস্ত সাংবাদিকদের নিয়ে খালিদ সাইফুল্লাহ আমিন বাবু হয়তো আপনাদের সাথে মত বিনিময় করবেন। তো আজকের এই সংক্ষিপ্ত পরিবেশের ছোট পরিসরে এই মত বিনিময় সভায় এখানে মঠবাড়িয়ার যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, উপজেলা প্রেস ক্লাব, প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সংগঠনের সাংবাদিক এখানে উপস্থিত হয়েছে। তো আজকে আসলে আপনারা সাংবাদিক যারা রয়েছেন তারা এই যে আমাদের খালিদ সাইফুল্লাহ আমিন বাবু এবং রুহুল আমিন দুলাল ভাই বিভিন্ন প্রোগ্রামে আপনারা ছুটে যান। আপনারা আসলে অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন প্রোগ্রাম করা হয়, যে প্রোগ্রামে সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয় না, তারপর আপনারা খবর পেয়ে আপনারা সেই প্রোগ্রামে ছুটে যান এবং সেখানে সংবাদ আপনারা কভারেজ করেন, সংবাদগুলো পরিবেশন করেন। আসলে সাংবাদিকদের কাজই হচ্ছে যে কোনো বড় প্রোগ্রাম দাওয়াত আমি পেলাম কি পেলাম না, আমাদের সেই প্রোগ্রামে আসলে আমাদেরকে যাওয়া উচিত এবং যে সেই সংবাদটা উপস্থাপন করা উচিত। আর যারা আয়োজক তাদেরকেও উচিত যে দাওয়াত করা, কিন্তু তারা যদি ভুল করে এবং যদি আমরা সাংবাদিক আমরাও যদি ভুল করি, সেটা না যে আয়োজকরা হয়তো তারা ব্যস্ততার কারণে সাংবাদিকদের বলতে মনে নাই, যেতে পারে নাই, কিন্তু আমরা যখন একটা বড় প্রোগ্রাম হয় তখন যে কোনো রাজনৈতিক দলের হোক সেই প্রোগ্রামে আমাদেরকে আসলে একই করা উচিত। পরবর্তী হয়তো তাদেরকে বলা উচিত যে আসলে এখানে সাংবাদিকদের দাওয়াত দেওয়া নাই, কিন্তু আমরা সাংবাদিকরা এখানে কিন্তু উপস্থিত হয়েছি এবং সংবাদটা কভারেজ করেছি। কিন্তু পরবর্তীতে যে আপনারা ভবিষ্যতে এরকম প্রোগ্রাম করলে সাংবাদিকদের অবশ্যই প্রতি ক্লাবের পক্ষ থেকে একজন দুজন করে সাংবাদিককে দেওয়া যাবে। আমরা দেখেছি জাতীয় পর্যায় থেকে যে কোনো প্রোগ্রামই হোক প্রেস রিলিজ করে একজন দুদিন আগেই লিখে দেওয়া হয় যে এই আগামী এত তারিখে এই প্রোগ্রাম রয়েছে, আপনার সংগঠন থেকে অথবা আপনার চ্যানেল থেকে একজন সাংবাদিক, একজন ক্যামেরা পার্সন এরকম কিন্তু বলে দেওয়া হয়, আপনারা এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আগে থেকে দিয়ে দেওয়া হয়। হয়তো মঠবাড়িয়া যে উপজেলা শহর সেখানে হয়তো সেই কালচার চালু হয়নি, সেটা হয়তো এক সময় চালু হবে ইনশাআল্লাহ। তো আমরা চাই মঠবাড়িয়ার যারা সাংবাদিকরা রয়েছে তারা বিভিন্ন দলের মতে থাকতে পারেন, একজন একটা দলের মতে থাকতে পারেন। আসলে আমরা সবাই মঠবাড়িয়ার মানুষ, আমরা সবাই মঠবাড়িয়ার মানুষ, মঠবাড়িয়ার সাংবাদিকের সব আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এবং সবাই মিলেমিশে থাকতে চাই। একজন সাংবাদিকের বিপদ হলে আমরা অন্য সাংবাদিকদের ঝাঁপিয়ে পড়ি। একজন সংবাদকর্মী যদি তার সংবাদ সংগ্রহ এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে সে যদি সাংবাদিকতা করতে যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সে বাধার সম্মুখীন হয় এবং বিভিন্ন মামলা হামলার সম্মুখীন হয়, সেখানে অন্য সাংবাদিকদের আমাদের নৈতিক দায়িত্ব তার পক্ষে আমাদের থাকা। এটা হচ্ছে নিয়োগ। আমরা সবসময় এটা করে আসছি, সেটা যে সময় যে দলের আমলে হোক না কেন। আমরা চাই মঠবাড়িয়ার সাংবাদিকরা তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমি হয়তো একটি দলের সমর্থক হতেই পারি, যে কোনো জন একটা সমর্থক হতে পারি, কিন্তু আমরা চাইবো যে আমি যে দলের সমর্থক হই না কেন, যখন আমি সাংবাদিকতা করবো তখন আমাকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে, যেন এক পেশায় দলীয় পক্ষপাতমূলক না হয়, আমরা যেন নিরপেক্ষ সংবাদ উপস্থাপন করতে পারি। সেই হিসেবে আমরা চাই সবাই মিলেমিশে আমরা কাজ করবো। তো আজকে তাৎক্ষণিক যে এই যে খালিদ সাইফুল্লাহ আমিন বাবু এখানে একটি আয়োজন করেছেন, সে সম্পর্কে এখানে আমাদের মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপস্থিত হয়েছে, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিজাউল করিম মিরাজ ভাই উপস্থিত হয়েছে, যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক মজিবুর রহমান ভাই উপস্থিত রয়েছেন এবং পৌর যুব দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাদল চাচা উপস্থিত রয়েছেন এবং আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। যুব দলের সোহেল শহরের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের মঠবাড়িয়ার সরকারি কলেজের আমার সাথে যে ডিপি ছিলেন সঞ্জয় বাবুল ভাই ডিপি। আসলে এখানে কি আসলে রেস্টুরেন্টের ভিতরে এখানে বসার তেমন জায়গা নাই, এই জন্য আমরা সবাইকে যে যার যোগ্যতা মতো আসলে আমরা তাদেরকে বসতে দিতে পারিনি, যে যেখানে পেরেছে সেখানেই বসেছে। আর আমরা চাই যে সাংবাদিক আমরা আসলে যে যার অবস্থান, আমি যে চেয়ারটা করবো, আমি যে আমার যোগ্যতা আমি সেই চেয়ার থেকে আমি
সেই আমার যে চেয়ারে বসবো সেখান থেকে আমি প্রতিফলন ঘটাতে পারবো। এই কারণে চেয়ারটা বড় কথা না, হচ্ছে ব্যক্তির বিষয়টি বড় কথা। অতএব এখানে আমরা যদি সবাই মিলেমিশে, ধরো কারো দোষ ত্রুটি না হয় যে আমরা আসলে আমি বসতে পারিনি, বসতে জায়গা দেয়নি, আমাকে যে যোগ্যতা অবস্থায় রয়েছে, আমি যে দায়িত্ব রয়েছে সেই হিসেবে বসতে পারি, আমরা যদি সেটা ভুলে যাই, আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি। তো আজকের এই সংক্ষিপ্ত এই যে মত বিনিময়ের সময়, এখন কে বক্তব্য রাখবেন? সাংবাদিকদের পক্ষ থেকে আপনারা যদি কেউ কিছু বলতে চান আপনারা বলতে পারেন। সাংবাদিকদের পক্ষ থেকে কেউ কিছু বলেন, আপনারা বলেন, বলুন, মুক্ত আপনার তো। বিসমিল্লাহির রহমানির রহিম। মঠবাড়িয়া উপজেলা বিএনপি কর্ণধার রুহুল আমিন দুলাল সাহেবের একমাত্র ছেলে সাইফুল্লাহ আমিন বাবু আমন্ত্রণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বাবুর প্রতি খুশি, কৃতজ্ঞ এবং সকল সাংবাদিকদের পক্ষ থেকে, বিশেষ করে আমার মতবাদের সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বাবুর প্রতি অনেক অনেক শুভকামনা রইল। জনাব দিলওয়ার হোসেন মুন্সি সাহেব এবং আব্দুল মজিদ রাজা সাহেবের পরপরই মঠবাড়িয়ার ইতিহাস বা আমরা যেটা জানি যে জনাব রুহুল আমিন দুলাল সাহেব বিএনপির একটি গাছ, একটি বৃক্ষ, একটি স্থাপনা। তো প্রসঙ্গত কারণে রুহুল আমিন দুলালের প্রতি মঠবাড়িয়ার বিভিন্ন মানুষের, দলের বাহিরেও, দলের বিএনপি ছাড়াও অন্যান্য দলের মানুষের কেমন যেন একটা মানে আগ্রহ এসেছে। আসলে এই বেড়ার এক জায়গায় একটু দাঁড়া করা লাগে, চাই কি, এই ধরনের কিন্তু আসলে একটা জোয়ার উপলব্ধি হয়েছে, এটা সত্য। তো আমরা বিভিন্ন সময় মানে শহরের দিকে আমরা তাকাতে আমাদের গ্রামীণ পর্যায়ে আমাদের একটু মানে ব্যক্তিগতভাবে খারাপ লাগে যে আরে আমার কেন অমুক প্রোগ্রামে দাওয়াত হলো না, একটু আসলে আমাদের মাঝে মাঝে লাগে। তারপরেও আমরা বিভিন্ন জনে বিভিন্ন মতাদর্শের বা বিভিন্ন জনের রাজনীতি করে, কিন্তু বৃহৎ একটি প্রোগ্রাম যখন হয় তখন পেশাগত কারণে তখন আর অফিসে বা ঘরে করে বসে থাকা হয় না, আমরা ছুটে যাই। এবং তার মধ্যেও কিছু কিছু লোক থাকে যারা আমাদেরকে আসলে মূল্যায়ন করে, এটাও শতভাগ সত্য, এখানে আর বললে। কিন্তু আমাদের বাবুর প্রতি আমাদের মিডিয়া কর্মীদের অনুরোধ, আপনার সাধ্য মতো আপনি আমাদেরকে দেখাশোনা করবেন এবং মূল্যায়ন করবেন। এটা আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে আমাদের দাবি। আর আরেকটি বিষয়ে বলি, ইতিমধ্যে যে হয়তো আপনাদের কি দলীয় কারণে আপনাদের যে কাউন্সিলটা, বিএনপির কাউন্সিলটা থেমে গেছে। বাবুরে আমি আসলে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করি। সে বিএনপির একজন সাধারণ সম্পাদক প্রার্থী। অর্থাৎ সিডনের সময় যে 2007 সালে যে বন্যাটা হয়েছিল, তখন আমি রুহুল আমিন দুলাল সাহেবের পাশের বাড়ি আলম সাহেবের বাড়িতে আমি ভাড়া ছিলাম। যখন জোরে বন্যাটা হচ্ছে, তখন জনাব রুহুল আমিন দুলাল সাহেব সে নিজে লাইট ধরিয়া কয় যে শহীদ দুলাল কইতি মোর বেশি কি আমার ঘরে আয়। তো সেই থেকেই আসলে কেমন জানো ওর প্রতি আমার একটা মানে ব্যক্তিগতভাবে একটা টান হয়েছে। তো যখন এই রাজনীতিতে বাবু আসলে বয়সে অনেকের চেয়ে ছোট, কিন্তু যখন সে বিএনপির সেক্রেটারি ক্যান্ডিডেট হিসেবে যখন মানে তার নামটা আসছে, কারণ রুহুল আমিন বাবুকে ভোট দেবে না, মূলত ভোটই হলে রুহুল আমিন দুলাল সাহেব। তো আমরা যখন ফিল্ডে ঘুরি, মাঠে ঘুরি, তো সেক্ষেত্রে আমরা কিছু আলোচনা শুনি। এটা হলো বাবুকে আমার পরামর্শ, উপদেশ শোনা, বাবুর ভালোর জন্য হয়তো কিভাবে গ্রহণ করে জানেন যে বাবুর প্রতি আমার আহ্বান, আপনার আব্বা বিএনপির প্রতি যে অবদানটা, সেটা মানুষ পক্ষের বলেন, বিপক্ষের বলেন, যে পক্ষেরই বলেন, সবাই সেটা মনে রাখবে। কিন্তু আপনার কাছ থেকে, আপনি ছোট বড় গাছের আপনার এখানকার যে আচরণটা আমার খুব ভালো লাগছে। আপনাকে আমরা বসাইতে চাই মধ্যে, কিন্তু আপনি বলেন না সবাই আমার যে সিনিয়র তারা ওখানে বসুন। এক পর্যায়ে আপনাকে আমরা জোর করে মঞ্চের মিডল স্টেশনে বসাইছি। আপনি আপনার সমস্ত নেতা কর্মী, ছোট বড়, কারণ আপনাকে বড় হতে হবে, সামনে অনেক পথ, অনেক দূরে যেতে হবে, সেক্ষেত্রে আপনি সবাইকে মূল্যায়ন করবেন, এখানে যেন কোনো প্রকার ঘাটতি না থাকে। আপনাদের
সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আজকে সান্ধ্যকালীন আমাদের মঠবাড়িয়ার বড়দা আমাদের দুর্লভ ভাই তারা একমাত্র সন্তান আমাদের বাবু আয়োজন করেছে আমাদের সাংবাদিক নিয়ে একটু বৈঠক করবে। আমরা আপনার ডাকিয়ে আসছি আমাদের বিএনপি সাধারণ সম্পাদক জোরে বলতে হবে জোরে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে এখানে ডাকা হয়েছে এটা আমরা সবাই জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসার মূলত আসলে নির্বাচন কেন্দ্রিকই এটা ধরে নিতে হবে যে এর জন্যই ডাকা হয়েছে। আগামী আমরা শুনতে পাচ্ছি যে সব ঠিকঠাক থাকবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে 200 আসনে বিএনপি একটা সিগন্যাল দিচ্ছে। আমাদের মাঝে এই মঠবাড়ি অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, থাকতে পারে, অনেকে অনেক চিন্তা ভাবনা করে, এখানে আছে। আমাদের মঠবাড়িয়ায় আমি ইলেকশন অফিসার ছিলাম, এখানে তার আগেও আমি নির্বাচন নির্বাহী অফিসে 12 বছর গেছি। এই নির্বাচন সংক্রান্ত সব বিষয় তো আমি আগে করতাম, তবে আমি দুলন ভাই দেখলাম যে কর্মী বান্ধব এবং তার যে একটা সবার প্রতি ভালোবাসা এটা আজও তার আছে। তার দলীয় ভাবে যাই করুক, তাদের স্বার্থের জন্য করুক, যা করুক, এটা আমরা দেখবো না। আমরা দেখি দুলাল ভাই একমাত্র মঠবাড়িয়ার ঘাঁটি। দুলাল ভাই ছাড়া আমাদের এই আমার বাড়িয়ায় এই বিএনপির এখন পর্যন্ত সেই নেতৃত্ব দেওয়ার মতো লোক এখন পর্যন্ত হয় না, আমার চোখে দেখি। যাই হোক, আমার বাবুর প্রতি অনেকে অনেক কথা বলছে। দুলাল ভাই সে নেতৃত্ব দিচ্ছে, বড় নেতৃত্ব, ছোট নেতৃত্ব, আগামী দিনে অনেক পথ পাড়ি দিতে হবে, এটা বলছেন আমাদের সোহেল আইন ভাই। তারও অনেক কাজ আছে, সব জিনিস দুলাল ভাই কিন্তু খোঁজ রাখতে পারবে না, এটা বাবুরও খোঁজ রাখতে হবে। আমি একটা ছোটখাটো মাইন্ড করবেন না যে আমি দেখছি রুস্তুম আলী ফরাজি যখন এমপি ছিল, তার বড় এমপি ছিল কিনা খুশবু, কেন এই সব ফয়সালা দিতে দিয়ে দিচ্ছে যারে যারে পারে। এটা একটা তার একটা ই আছে, গুণ আছে, কোয়ালিটি আছে। কেন দুলাল ভাই শুধু আল্লাহ না করুক, আল্লাহ তার নমিনেশন পাবে আমরা আশা করি, দোয়াও করি, এবং আগামীতে ইনশাল্লাহ মঠবাড়িতে এমপি হবে। এটা আমরা 100% আশা না করলেও 90% আমরা আশা করি ইনশাল্লাহ। 100 ইনশাল্লাহ 100। এখন দুলাল ভাই অনেক ব্যস্ততা থাকবে, কিন্তু আমি বাবুকে তোমার প্রতি একটু অনুরোধ, তোমরা আমাদের প্রতি একটু সহানুভূতি দেখাবে। কার কোনো সমস্যা যদি থাকে দেখতে হবে। আর বিশেষ করে আমরা যারা সাংবাদিক আছি, বিভিন্ন সংগঠন আছে এখানে, এই মঠবাড়িয়ায় 5-7টা সংগঠন আছে। সংগঠনের সবাই আমরা এক দলের না, বিভিন্ন দলে থাকতে পারি, তবে নির্বাচন আসছে, আমাদের যে যেখানেই আমরা যতটুকু পারি প্রচারণা করার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা তো মিথ্যা কোনো প্রচারণা করতে চাই না, করবো না, আর হলুদ সাংবাদিকতা করতেও চাই না। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠুভাবে যে নির্বাচন পরিচালনায় যার যেখানে কোনো ত্রুটি থাকে সেগুলো আমরা তুলে ধরবো, তাকে ইনস্ট্রাকশন দেবো, এটাই আমাদের দায়িত্ব। আর বিশেষ করে সবাইকে দাওয়াত না দিলেও আমরা সেখানে অ্যাটেন্ড করবো, এটা একটা ভালো কথা। আর বিশেষ করে আমাদের যারা নেতৃত্ব থাকবে বিএনপি, তারাও খেয়াল রাখতে হবে বিভিন্ন সভা সমাবেশ যদি কোনো জায়গায় হয়, সব দলের সব যে সংগঠনকে একটু ইনফর্ম করা, আর কিছু না। আর আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, ইনশাল্লাহ আগামী দিনও আমরা দুলাল ভাই যে গুণাবলী এগুলো আমরা প্রচারণা করব।
আর ভবিষ্যৎ কামনা করি, আগামী যে সংসদ নির্বাচন হবে এই আশা করে আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। সাংবাদিক সমিতি বলবে। আমার সাংবাদিক সমিতি, সাংবাদিক প্রেস ক্লাব, সাংবাদিক ক্লাব, আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার আসসালামু আলাইকুম। আজকের আমরা প্রথমেই সাইফুল বাবু আমাদের বাতিজা সম্পর্কে তাদের সাথে আমরা একটা বৈঠক বসলাম। আমার মানে আবেগ অনুভূতি দিয়ে আমি দু একটি কথা বলবো যে আমরা 16 বছর নির্যাতনের শিকার হয়েছি। 16 বছর আমরা বিভিন্ন ভাবে লাঞ্ছিত, বঞ্চিত, মানসিক, শারীরিক এবং মামলা। আমার বালুর মাঠের যে মামলাটা আমার এখনো ধারণা হয়েছে, আমরা মাইক কেটে তারপরও আওয়ামী লীগেরা ফায়ার করছে, তারপর আমরা আশা পেয়েছি বালুর মাঠে। এখানে আমি ছিলাম, আরো আছে নাকি হয়তো মজিবের ভাই, মিজান ভাই, এরা ছিল আসামি। আমরা জেলখানায় যাইয়া বিভিন্ন মানে করুণ পরিণতি যেদিন মঠবাগি করে হাজিরিয়া দিছি আমরা করুণ পরিণতি। আমরা জেলে মানে আমাদের জামিন নাও মঞ্জুর করছে সেলিম মাতুব্বর বা দুলাল ভাই যেভাবে হোক, দুলাল ভাই তাকে ম্যানেজ করে আমাদের মানে অনাপত্তি দাখিল করে আমাদের জামিন দিয়েছে। জাউতলার মামলায় আসামি আশরাফ মেহের নিজে আমার গায়ে কয়েকবার হাত তুলেছে, রিয়াজ হাত তুলেছে, মিরাজ হাত তুলছে। কিন্তু এখন দেখি আমাদের যে 16 বছরে যারা ডাক্তার রুস্তম আলী ফরাজি, আশরাফ, বাইজিদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে এবং ফায়দা উঠছে, তারাই বিএনপির এখন কর্ণা দেন। আমার ছাত্রদের 5টা অফিস, একটা অফিসে ফাঁসির মঞ্চে, একটা অফিসে হাইকোর্ট, একটা অফিসে সুপ্রিম কোর্ট। ওখানে ফাঁসি যায়, লুটপাট করে, মারামারি, মানুষ ধরিয়ে নিয়ে নির্যাতন করে, ডেইলি 10টা সালিশ হয়। আমি সাইফুল্লাহ বাবু দুলাল সাইফুল্লাহ বাবুর কাছে আমার সাংবাদিক হিসাবে এবং আমি একজন দলের একনিষ্ঠ কর্মী হিসেবে, আমার বাবা মঠবাড়ি 61 জন কোরআন শপথের মাধ্যমে দল করছে, রহমান কা 61 জনের ভিতরে ছিল, শহীদ জিয়াউর রহমানের সাথে 4টি বৈঠক করছে। কিন্তু আমরা এখন দলে নাই, কেননা মানুষের এই দলের মানে এরা ওই বহিরাগতদের আগমনে আমাদের নির্যাতনের দল থেকে দূরে সরিয়ে যাই। কেমন অসাধ্য আমাদের দলে চলছে। আমি সাইফুল্লাহ বাবুর কাছে আমার অনুরোধ, দুলাল ভাইয়ের সাথে আমি সাংবাদিক হিসাবে, দুলাল ভাইয়ের সাথে আমি জেল খাচ্ছি, দুলাল ভাইয়ের সাথে হাজিরা দিয়েছি, দুলাল ভাই আমাদের হাজিরার টাকা দিয়েছে, 16 বছর আমাদের বট গাছের মতো ছায়া দিয়ে রাখছে। এই সব অসাধ্যজন আমাদের দলের কাছেও আসে না, দূরে রাখবেন। আমাদের দল কিন্তু 12টা বাজাইছে, গ্রামে গেলে ভোট নাই আমাদের, খালি একটা ইউনিয়নে 5টা লোকের কারণে। আমার সাপোজ আমি নির্যাতিত, যাই হোক আমি না পার্সোনাল, যাই হোক আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ আজকে সংবাদকর্মী মহতী সভার যে আয়োজক, সর্বপ্রথমে তাকে আসলে সংবাদ কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তরুণ নেতৃত্ব, তরুণ বিএনপি একজন নেতা, যে তার মনে যে আসলে জায়গা পেয়েছে সাংবাদিকদের সাথে বসার, মত বিনিময় করার জন্য তাকে আবারও মঠবাড়িয়া মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ প্রচারই প্রসার, যারাই সংবাদকর্মী, সাংবাদিক বান্ধব নেতা হয়, তারাই সমাজে প্রতিষ্ঠিত এবং প্রচারিত বেশি হয়। আপনি লক্ষ কোটি টাকার একটা প্রোগ্রাম করছেন, মিডিয়া কাভার করে না, মিডিয়াকে আপনার স্বর্ণপূর্ণ হন না, আপনার প্রোগ্রাম ওখানেই ক্ষান্ত পর্যন্ত। আর ছোট্ট ছোট্ট মিডিয়া কর্মীরা লাইভ করে প্রচার করে, ওটাই প্রচারিত হয়, প্রচার হয়। তো এই জন্য সাংবাদিক কর্মীদের সাথে যাদের সুসম্পর্ক, যাদের মত বিনিময় ভালো থাকে, তারাই সমাজে সবসময় সুপ্রতিষ্ঠিত এবং প্রভাবিত এবং প্রচারিত হয়, এটাই স্বভাব। তো এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি খালিদ সাইফুল্লাহ বাবুকে। আর একটা বিশেষ যে কথাটা যেটা আমি বলতে চাচ্ছি, যে মঠবাড়িয়া উপজেলা বিএনপি তো বিভিন্ন রকমের বিভিন্ন মৌসুমী নেতা বিভিন্ন রকমের আসছে বা আসে। আমি দুলাল ভাইকে একটা বিষয় দেখেছি, গত রমজানে যখন তৎকালীন বংশধর আর কি, বা যে কথা বললাম না, যারা সন্ত্রাসীরা যখন মুসলমানদের ইফতার পার্টি যখন আক্রমণ করছিল, ইফতার পার্টি করতে দেয় নাই যখন বিএনপি অফিসে, তখন আমরা কতিপয় সাংবাদিকরা তার বাসায় গেছিলাম যে ভাইয়া আপনার ক্ষোভটা একটু প্রকাশ করেন, যে আপনি ইফতার পার্টি করতে পারলেন না আজকে, একটু বলেন, একটু লাইভে বলেন।
বাবু সাক্ষী আছে, তখন দুলাল ভাই সহ বাবু আমাদেরকে আসলে যেভাবে আপ্যায়নটা করছিলেন, আমি দুলাল ভাইকে আসলে ভয় পাইতাম জানি কেমন। এবং সে এমনি বড়ি ঠিক আছে বড়, সেদিক থেকে মনে করতাম যে কি জানি। বাস্তবে আমি প্রমাণটা দেখলাম দুলাল ভাইয়ের আপ্যায়ন এবং তার আতিথ্যতা, সে আমাকে কমলার পোয়া ভাইঙ্গে ভাই এভাবে খা খা এটা খা, পিটাই নিতে এটা খা। অর্থাৎ তার সাথে নামে সাথে বলা যাবে না যে আসলে সে কেমন নেতা কেমন মানুষ, এতটুকু ব্যক্ত করার জন্য মূলত আমি এখানে দাঁড়িয়েছি, আমি কথা বলতাম না। তো আবারও খালিদ সাইফুল্লাহ আমিন বাবুকে যে সাংবাদিকদের পাশে থাকার জন্য বা আসার জন্য যে এই স্থানটা করছেন, মনের ভিতরে জায়গা করছেন, এজন্য যুগ যুগ আপনাকে স্মরণ করবো। আপনি আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি এবং সাংবাদিক কর্মীদের পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মঠবাড়িয়ার মানুষের নেতা মঠবাড়ি কুতুবুল্লাহ ভাইয়ের রুহুল আমিন দুলাল ভাইয়ের পুত্র খালিদ সাইফুল্লাহর আহ্বানে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই সাংবাদিক ভাইয়েরা শুনতে পেরেছেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা রুহুল আমিন দুলাল ভাই বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। হয়তো সেই কর্মসূচি লক্ষ্য করে এই খালিদ সাইফুল্লাহ বাবু আপনাদেরকে সমস্ত সাংবাদিক সংগঠনকে একত্রিত করার জন্য, তাদের সাথে মত বিনিময় করার জন্য আপনাদের ডেকেছেন। তার এই একটা ভালো উদ্যোগকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। উপস্থিত ভাইরা, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে একটি সাংবাদিকের বিরুদ্ধে কয়েকজন সাংবাদিককে আসামি করা হয়েছে, মামলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টিম মিডিয়ায় এর বিরুদ্ধে একটি আপনারা এর প্রতিবাদ করেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাগুলো দুলাল ভাইয়ের সাথে আলাপ করেছি। তিনি অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে ভবিষ্যতে আর এই ধরনের সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির মামলা হবে না, সেগুলো আমরা লক্ষ্য রাখবো। এবং যাদের আসামি করা হয়েছে, আমরা যদি আমাদের অবস্থান যে আমাদের সুদৃঢ় হয়, আমি অন্য কিছু কথা, আমাদের অবস্থান যদি সুদৃঢ় হয় সেগুলো আমরা ব্যবস্থা করব। তবে আমি একজন সাংবাদিক হিসেবে এবং বিএনপির দলীয় কর্মী হিসেবে আমিও আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনাদের যেন আগে যেভাবে কিছু কিছু সাংবাদিক দলীয় ভাবে একালে বলবো কি তাহলে ন্যাংটাভাবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছে, সেগুলো বর্তমানে আপনারা করবেন না। আমাদের প্রাণপ্রিয় নেতা রুহুল আমিন দুলাল ভাই ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে সকলের সাথে ঐক্যমত যে সাংবাদিকরা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে, এক্ষেত্রে কোনো সাংবাদিক অন্তত মঠবাড়িয়ায় হয়রানির শিকার হবে না, সেই প্রতিশ্রুতি দিয়েছে। সেই হিসাবে আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন কর্মী হিসেবে আপনাদেরও অনুরোধ রাখবো, একটা আওয়ামী লীগ আজকে যদি কোনো কর্মসূচি দেয়, আপনাদের একটা স্ট্যাটাসে মঠবাড়িয়ার আওয়ামী লীগ খুব যে উপরে উঠে যাবে সেটা না। আপনারা সবাই পরিবার নিয়ে সুষ্ঠুভাবে থাকবেন, সুশৃঙ্খলভাবে থাকবেন, আপনাদের কোনো হয়রানির শিকার হবে না, সেই দায় দায়িত্ব দেখার দায় দায়িত্ব আমাদের রয়েছে। কারণ আমরা সাংবাদিক, সবাই ভাই ভাই, সবাই মিলেমিশে থাকতে চাই। কিন্তু আপনাদের একটু স্ট্যাটাসের কারণে, আপনাদের পোস্টের কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেই দায় দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। সেই দিকে আপনারা খেয়াল রাখবেন যে আওয়ামী লীগ কি করলো না করলো ওগুলো আপনাদের দরকার নাই। আমরা আপনাদের সুন্দর লেখনীর মাধ্যমে আমি যদি মিরাজ কোনো অন্যায় করে থাকি সেটা তুলে ধরবেন। আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ নাই। আমি এই 5 তারিখের পর কোনো অন্যায়, কোনো অপকর্মে এ পর্যন্ত জড়িত, এরপরও যদি আপনাদের দৃষ্টিতে আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি, আপনাদের সুন্দর লেখনের মাধ্যমে সেটা তুলে ধরবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আপনাদের মাধ্যমে মিথ্যা বানোয়ার কোনো সংবাদ পরিবেশিত না হয় সেই আশা রেখে আগামী দিনে আমাদের জানেন যে ইতিমধ্যেই রুহুল আমিন দুলাল ভাই যে আমাদের দলীয় যে জরিপ এসেছে তাতে সব জায়গায় রুহুল আমিন দুলাল ভাইয়ের 1 নম্বরে নাম এসেছে। সেই হিসাবে আমরা জাতীয়তাবাদী দল মঠবাড়িয়া উপজেলা আমরা প্রত্যাশা করি যে রুহুল আমিন দুলাল ভাই আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হবে। আপনাদের সর্বশেষ সর্বাত্মক সহযোগিতার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। খোদা হাফেজ। বাংলাদেশ। শুভ সন্ধ্যা। আমাদের প্রেসক্লাবের পক্ষ থেকে
আমার সহযোগী সংগঠন সাংবাদিক যারা এসেছে সবাইকে আমি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে সাংবাদিকরা কখনো কারো আপন হতে পারে, এর কারণ যে কোনো ঘটনা, যে কোনো নিউজ কোথাও না কোথাও একটু মতবিরোধ হবে, সে কারণে আমরা কেউ আপন হতে পারি। আজকে বাবু ছোট হলেও আমার মনে হয় এটাই তার রাজনীতির আত্মপ্রকাশ। কারণ ঢাকায় বড় বড় সংগঠন যে কোনো জিনিস সংগঠনের মাধ্যমেই কিন্তু ঘটনা ছড়ায় বা কথাবার্তা সেটা হয়েছে। আজকে এই সুযোগে আমি একটু অনুরোধ করবো, যে কোনো প্রোগ্রাম হইলে কে কারে জানাবে, এই জন্য প্রত্যেক দলের একজন পাবলিক রিলেশন অফিসার যেরকম থাকে, একজন নিযুক্ত থাকবে। যেমন মিজান আছে আমাদের, সে সবাইকে চেনে, সে প্রোগ্রাম একদিন আগেই বলবে যে কালকে প্রোগ্রাম আছে, আপনারা থাকবে, তাহলে সহজ হয় আমাদের। আর নাইলে সমস্যা হয়ে যায় গেলে এক। ইতিমধ্যে হয়তো দুলাল ভাই বহিষ্কার দেশ মানে প্রত্যাহার হইতেছে, সে তারেক রহমানের সাথে কথা হয়েছে কয়েকবার, একদিনই 3-4 ফোন দিচ্ছে, যার ফলে আমরা ধরেই নিতেছি যে শতভাগ তার পুরস্কার দেশ প্রত্যাহার হচ্ছে। এবং আরো একটা জানেন, একটু আগে মিজানও বলছে, মিরাজ বলছে যে জরিপের তথ্যটা আমার দ্বারাও আছে, সে জরিপে যে দুলাল ভাইয়ের পক্ষে গেছে সেটা এখন অনেক উপরে, আর যারা আছে তারা প্রায় একেবারে 8% এরকম। হ্যাঁ, যাই হোক, এটা বললাম না। তা আমরা ধরে নিতে পারি বিএনপির এই ধানের শীষ মার্কার হয়তো দুলাল ভাই সেই মার্কা নিয়ে আসবে, আমরাও হয়তো মাঠে আরো তো প্রার্থী থাকবো, তাই না? তারপর আমরা যতটুকু সম্ভব তার পাশে থাকবো এবং তার শুভকামনা জানাই সাইফুল্লাহ খালিদ বাবুকে সবার পক্ষ থেকে আমরাও তাকে শুভকামনা জানাই এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। সামনে না এলে কথা হয় না, আবির ভাই এরা কই, এরা কই, আমরা একটু সামনে শোনা লাগবে তো কথা, এদিকে আনি কথা শোনা যায়, কথা হয় সামনে এই পেশে এটা ঘুরে দেন, এদিকে এই পেশে হয় না ওরকম কথা। সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। মঠবাড়িয়ার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, তারপরে সাংবাদিক সমিতি, মঠবাড়িয়া উপজেলা সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে মঠবাড়িয়া উপজেলা বিএনপি, মঠবাড়িয়া পৌরসভা বিএনপি তথা আমাদের প্রাণপ্রিয় নেতা, জননেতা, মঠবাড়িয়া আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি মঠবাড়িয়ার সকল স্তরের মানুষকে নিয়ে ভাবেন, সকল মানুষকে নিয়ে সামনে একটি স্বপ্নের মঠবাড়িয়া তৈরি করতে চান, যিনি এই মঠবাড়িয়াটাকে নিয়ে সারা জীবন তার অন্তরে স্বপ্ন লালন করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বার প্রান্তে, আল্লাহ যদি কবুল করে দ্বার প্রান্তে তিনি দাঁড়িয়েছেন, সেই আমাদের প্রিয় নেতা জননেতা জনাব রুহুল আমিন দুলালের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। প্রিয় ভাইরা, আমার ছোট ভাই খালিদ সাইফুল্লাহ আমিন বাবুর আহ্বানে আপনারা এখানে সকলে একত্রিত হয়েছেন। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমাদের এই মিডিয়া যে সেক্টরটা, রুহুল আমিন দুলাল তথা বিএনপি এই মঠবাড়িয়া আসনে যে নির্বাচন করবে, সেই নির্বাচনটাকে মিডিয়া সেক্টরটাকে দেখবেন আমাদের বাবু। তারই ধারাবাহিকতায় বাবুর আমন্ত্রণে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে আমাদের এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য সকল কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রুহুল আমিন দুলাল 47টি বছর এই বিএনপির প্রতি শ্রম, ত্যাগ, সয় সম্পত্তি, টাকা পয়সা সকল কিছু খরচ করে আজকে দল করতে করতে গিয়ে ভালো একটা জায়গায় এখন পর্যন্ত যেতে পারে না। সেই রুহুল আমিন দুলাল আপনাদের মতো সাংবাদিক, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে রুহুল আমিন দুলাল কিন্তু বহিষ্কার হয়েছে। আমাদের মনে সাংবাদিকদের প্রতি অনেক ক্ষোভ, অনেক রাগ আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই আমি শুধু মঠবাড়িয়ার সাংবাদিকদের কথা বলি না, আমি বাংলাদেশে অনেক সাংবাদিক আছে যারা হলুদ সাংবাদিকতায় নিয়োজিত, যারা টাকার বিনিময়ে সংবাদ প্রচার করে, মিথ্যা সংবাদ প্রচার করে, একটা মানুষের রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করে দেয়।
অনেক মিডিয়া, আমরা বিশেষ করে আমরা রুহুল আমিন দুলাল মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বহিষ্কার হয়েছে। আপনারা জানেন আমি সেদিন কার সাথে ছিলাম, আমাদের নামে একটা মিথ্যা সংবাদ মঠবাড়িতে প্রচার হয়েছে 5 তারিখের পরে। কি সংবাদ প্রচার হয়েছে? ডায়াবেটিক্স সমিতিগুলো দখল হয়েছে, ভাঙচুর হয়েছে, তারপরে বালিক রেজার্ভ দখল হয়েছে, তারপরে বিভিন্ন অফিস আদালত দখল হয়েছে। আপনারা একটু যদি সাংবাদিকরা মঠবাড়ি যদি একটু সচেতন থাকতেন, তাইলে আমরা এত বড় মিডিয়া ট্রায়ালের শিকার হইতাম না। আপনাদের সহযোগিতা আমরা যথাযথভাবে পাইনি, এটা রাখেন না, এটা খুব আমাদের কেন পাইনি এই কারণে যে আমাদের প্রতিপক্ষ আরো কিছু গ্রুপ ছিল, তারা যদি আপনার সত্যটা প্রকাশ করেন, তারা হয়তো আপনাদের চাপ দেবে। 5 তারিখের পর অনেক সাংবাদিক আছে আওয়ামী লীগ করছে, অনেক সাংবাদিক আছে যুবলীগ করছে, অনেক সাংবাদিক শ্রমিক লীগ করছে, অনেক সাংবাদিক কৃষক লীগ করছে, বিভিন্ন অঙ্গ সংগঠনে সম্পৃক্ত ছিল সাংবাদিক মঠবাড়ি যারা ছিল। সেই মানুষগুলো তখন দেখছে যদি রুহুল আমিন দুলালের সত্যটা উপস্থাপন করি, তাইলে কিন্তু আর একটা গ্রুপ আছে তারা কিন্তু আমাদের ঠেসে ধরে। এই ডরের কারণে অনেকে সত্যটাকে সামনে আনেন নাই। আজকে আপনারা একটা সত্য কথা জানেন, যারা ডেরেজার দখল করেছে তারা কি রুহুল আমিন দুলালের লোক? আপনি বলেন, এই যে ডেরেজার যে আমি সংবাদ সম্মেলন করছি, আপনারা আমার সাথে কারা একজন গেছিলেন, আমি যে সেই ডেরেজারে বসে আমি কথা বলি নাই, সেই ডেরেজারে কারা দখল করছে? সেই ডেরেজারের মালিক এখন কে দেখেন, সেই ডেরেজারটা এখন মঠবাড়ি আসছে। নুরুল ইসলাম মনির ভাইগনার ডেরেজার, সেই ডেরেজার দখল করিয়া সেই ডেরেজারের ব্যবসা এখনো তারা করে। তারা কি দুলাল মিয়ার লোক? এই যে পৌর ছাত্র দলের যে আহ্বায়ক, সে কি আমাদের দুলাল মিয়ার লোক? সেই ডেরেজারের ব্যবসা এখনো সে করে। আচ্ছা, ডায়াবেটিক যারা ভাঙছে, এই যে ডায়াবেটিক সেন্টার, আমি কয়েকজনের নাম আপনাদের সামনে বললে আমি ছোট করতে চাই না, সেই মানুষগুলো কি আমাদের সাথে ছিল? এই যে যারা এখন এই যে ডায়াবেটিক সমিতির সভাপতি দাবি করে, সেক্রেটারি দাবি করে, কিংবা এই যারা ধরেন বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক, নাম বলতে চাই না কারণ, সেই মানুষগুলো কি সত্যি আমাদের ছিল? আপনার বুকে দিয়ে বলেন, কিন্তু আপনারা সেই খবরটা যতবার প্রচার করেনি। আমরা গেছি সেই মিথ্যা সংবাদের প্রতিবাদ দিতে ঢাকা, সেই ঢাকা গেছি আমরা সিঁড়ি দিয়ে উঠে সাংবাদিক অফিসে যাইতে হয়, সেই রাস্তাটা দেখায় যে ভিডিও করে আমরা রাস্তা দিয়ে উঠতে সাংবাদিক অফিসে যাই, কিন্তু ভিতরে যে কি কথা বলছি, আমরা হুমকি দিছি না ভালোবাসা দিছি না দয়া করছি না রিকোয়েস্ট করছি, সেইটা কিন্তু দেখায় নাই। আমরা সিঁড়ি দিয়ে উঠি, সেইটা দেখাই কি বলছে যে আমরা সাংবাদিক হুমকি দিতে গেছি। আল্লাহর গজব ওদের উপর পড়বে, আল্লাহর গজব আজ হোক কালো পড়বে, আল্লাহর গজব পড়বে। আমরা রিকোয়েস্ট করতে গেছি, ভাই এটা মিথ্যা সংবাদ প্রচার করলেন, আমরা একটা প্রতিবাদ দিতে আসছি। ভিতরের দিকে তাদের সাথে সৌন্দর্য আলোচনা হয়েছে এবং তারা বলছে যে ভাই আমরা তো বুঝি নাই, আমরা এটা প্রতিবাদ ছাপাব। তারা পরে কিন্তু প্রতিবাদ ছাপাইছে, বাংলা ভিশন, বাংলা ট্রিবিউন, ওই যে কি বণিক বার্তা না, আর যত পত্রিকা আছে সবাই কিন্তু, মানব জমিন সবাই কিন্তু প্রতিবাদ পরে ছাপছে। কিন্তু আমাদের পিছনে শত্রুরা টাকার বিনিময়ে হলুদ সাংবাদিকতার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে রুহুল আমিন দুলালের বিরুদ্ধে রিপোর্ট করাইয়া সেই বহিষ্কার তারা সাকসেস হয়েছে। এখন আমরা আল্লাহর কাছে বলা ছাড়া তো আমাদের কোনো জায়গা নেই, জায়গা আছে? তখন দল তো হাডলাইনে, দল কোন রকম একটা নেতিবাচক সংবাদ প্রচার হইলেই সাথে সাথে তারা বহিষ্কার করে। কিন্তু আমরা আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, রুহুল আমিন দুলালের গায়ে এক বিন্দু পাপের ছোঁয়া লাগে না, ইনশাল্লাহ এক বিন্দু পাপ রুহুল আমিন দুলালের গায়ে লাগে না। কিন্তু আমরা মিডিয়া ট্রায়ালের শিকার, আমরা পত্রিকার শিকার, আমরা ওই যে ভিডিওর শিকার। আমাদের মনে অনেক কষ্ট আছে, কিন্তু আমাদের কপাল ভালো, আল্লাহ আমাদের মোনাজাতকে কবুল করছে যে আল্লাহ যদি আমরা নির্দোষ হই, দলের পিছনে যদি শ্রম দিয়ে থাকি, দলের পিছনে যদি অর্থ ব্যয় করে থাকি, সারা জীবনটা দলের পিছনে যদি ক্ষয় করে থাকি, তাহলে আল্লাহ তুমি এই বিচার আমাদের একদিন দেখাইও। আজকে দেখেন তারেক রহমান জরিপের মাধ্যমে রুহুল আমিন দুলালকে বেছে নিয়েছে। এটা আমাদের ভাগ্য, আমাদের কপাল। এখন পর্যন্ত জানি না কাদের ওই কপালে হয়েছে, কিন্তু আমাদের কপালে আল্লাহ সেটা লিখছে। আমি পোস্ট দিয়েছি যে আল্লাহ সকল সিদ্ধান্তের মালিক, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ মহান, আল্লাহ ছাড়া তো কারণ কথা নাই। আমাদের তারেক রহমান দলের প্রধান, তিনি সারা বাংলাদেশের খবর রাখেন, তিনি এখানে জরিপ করছেন, এইসব তথ্য সব তার কাছে আছে। যারা দীর্ঘদিন মঠবাড়ি রাজনীতি করে নাই, সেই মানুষগুলো মঠবাড়ি রাজনীতি যাতে সব সুবিধাবে করতে পারে, সেই জন্য রুহুল আমিন দুলালের সেদিন বহিষ্কার করা হয়েছে। আপনাদের প্রতি আমার উদারতা আহ্বান। আমি আরেকটা উদ্যোগ দিতে চাই। রিসেন্টলি সালাম ভাই একটা খবরে কমেন্ট করেছে, সেটা স্ক্রিনশট আমার কাছে আছে। কি করছে? ঠিক আছে, রুহুল আমিন দুলাল মনোনয়ন পাইবে, ধানের শীষের এমপি হইবে, সন্ত্রাসীদের কি দমন করতে পারবে? সন্ত্রাসী কি লালন রুহুল আমিন দুলাল করবে না? এরকম একটা মেসেজ একজন একটা পোস্ট আছে, সেখানে সালাম ভাই একটা কমেন্ট করছে। সালাম ভাই কমেন্টটা জানি কি আমি মনে নেই, এটা করছেন আমার দ্বারা স্ক্রিনশট। এখন আমি সালাম ভাই আমার বড় ভাই, তার উদাহরণ দিই, তার মাথায় দোষটা কি আপনাদের সকলের উদ্দেশ্যে বলি। এখন একটা নেতিবাচক পোস্ট, রুহুল আমিন দুলালের চতুর্দিকে সে মনোনয়ন পাইছে, 5 জনে চাইছে, 1 জনে পাইছে, 4 জনে পায় না।
আর এই 4 জনের লোক কর্মী আছে না, এই 4 জন দুলাল মেয়ের স্বাভাবিক কারণে সমাজের কাছে খারাপ উপস্থাপন করার চেষ্টা করবে। এখন আপনারা যারা মঠবাড়িয়ার সাংবাদিক সমাজ আছেন, সালাম ভাই, তারপরে আবির ভাই, তারপরে ইসমাইল, তারপরে আমার এই চাচাই মুজিবুর চাচাই, আইয়ুব ভাই, যারা আছে সিনিয়র যে সাংবাদিকরা আছেন, তারা যদি ওইখানে একটা একটু কলমে যদি লেখেন যে এটা মিথ্যা সংবাদ, এটা ভুয়ো সংবাদ, এরকম মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই, তাইলে ওইটা মানুষের চোখে পড়ে এবং ওইটা প্রচার বেশি হয়। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনার মঠবাড়িয়ার মানুষ সব খবর আপনাদের কাছে আছে, আপনারা প্রত্যেকটা মানুষের হাড়ির খবর জানেন। যদি কেউ অস্বীকার করে আমার এই কথা, তাহলে সে ভুল। আপনারা মঠবাড়িয়ার প্রত্যেকটা মানুষের হাড়ির খবর জানেন, সেই খবরটা যদি একটু আমাদের জন্য একটু যদি সত্যটা উপস্থাপন করেন, সত্য জিনিসটাকে যদি বলেন, প্রতিবাদ করেন যে না খবর এটা না, খবর এইটা, যে ডেরেজার দখল করছে আদার্স গ্রুপের লোক, রুহুল আমিন দুলালের লোক ডেরেজার দখল করে নাই, আমরা এর প্রতিবাদ জানাই, তাইলে একটা নির্দোষ মানুষ বাঁচতে যায়, একটা নির্দোষ মানুষ বিপদে পড়ে না। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, সামনে নির্বাচন আসবে, অনেক রকম প্রোপাগান্ডা ছড়াইবে, অনেক রকম মিথ্যা তথ্য মানুষ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু আপনারা সমাজের দর্পণ, সমাজের আয়না। আপনারা একটা পোস্ট করলে সবাই পড়ে, আমরা চাই দেখি কবে কোন সাংবাদিকরা পোস্ট দিয়েছে। এখন সেই পোস্টটা যদি সাবলীল হয়, সেই পোস্টটা যদি শক্ত হয়, তাহলে মানুষ গ্রহণ করে। আর সেই পোস্টটায় যদি আমি একটা উদাহরণ দিই, যেমন আমি সাব রেজিস্ট্রার অফিসে একটা নকল অফিসে হলে হিন্দু, সাব রেজিস্ট্রার ভয়তে কথা কইতে না, সাব রেজিস্ট্রার একদিন বলাই জিগায় ভাই 50 আর 50 কত হয়, 100 হয়, কোনটা করে বিপদে পড়ে, এই জন্য ডরে চলে হতেও পারে, না হতে পারে, বুঝলেন। এখন যদি সাংবাদিকরা যদি বলেন যে অন্যায় হতেও পারে, নাও হতে পারে, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এটা যদি সাংবাদিকরা বলেন, তাইলে আমাদের যাওয়ার আর জায়গা নাই, আমাদের আশ্রয়স্থল আর কোথায়। আপনাদের প্রতি আমাদের জোর নিবেদন, জোর আবেদন যে সত্যটাকে আপনারা তুলে ধরবেন। আপনারা এত ভয় কিসের? আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, যদি বিএনপি ক্ষমতায় যায়, রুহুল আমিন দুলাল যদি মঠবাড়িয়ার এমপি হয়, আমি আপনাদের তার ভাই কোনা, আমি মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সামনে আমি আশ্বস্ত করতে চাই, মঠবাড়িয়া একটি মিডিয়া পাড়া আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ, এবং সেইখানে সকল ধরনের মিডিয়া বসার অফিস থাকবে। এই যে বিচ্ছিন্ন বিভিন্ন লোকের অফিস নিয়ে আপনারা বসতেন, কেউ সাংবাদিক ইউনিয়ন নিয়ে বসছেন, কেউ রিপোর্টার্স ক্লাব নিয়ে বসছেন, কেউ প্রেস ক্লাব নিয়ে বসছেন, বিভিন্ন অফিস বিভিন্ন জায়গায়। আমরা যদি আল্লাহ আমাদের কামিয়াব করে, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাইলে আমরা নির্দিষ্ট একটি জায়গা আপনাদের জন্য বরাদ্দ করে সরকার থেকে এনে একটা মিডিয়া পাড়া তৈরি করে দেবো, সেইখানে সকল এবং সেই অফিসগুলো আপনারা সেইখানে বেশি কোনো ঘর ভাড়া লাগবে না, কিচ্ছু না, ওয়াইফাই ব্যবস্থা করে দেবো, আপনারা যাতে নির্বিঘ্নে সংবাদ প্রচার করতে পারেন। আপনাদের প্রতি আমাদের অনেক ভাবনা আছে, আমরা মঠবাড়িয়া একটা ভালো মঠবাড়ি তৈরি করতে চাই, মঠবাড়িয়া সকল মানুষজন সম্মান নিয়ে এই মঠবাড়ি চলতে পারে সেই ব্যবস্থা করতে চাই। আমরা বিএনপি তারেক রহমানের সাথে যদি রাজনীতি করতে হয় এখন সৎ হইতে হবে, তারেক রহমান যদি রাজনীতি করতে হয় সন্ত্রাস ছাড়তে হবে, তারেক রহমান যদি রাজনীতি করতে হয় নেশা ছাড়তে হবে, সবকিছু একটা ফ্রেশ রাজনীতি, রাজনীতিবিদরাই রাজনীতি করবে, কোন ব্যবসায়ী রাজনীতি করতে পারে, রাজনীতিকে কখনো আমরা ব্যবসায় রূপান্তরিত করতে চাই না। আপনারা জানেন আমি একজন দলিল লেখক পেশায়, আল্লাহর রহমতে মাসে যাকে ইনকাম করে খাইলে আল্লাহর রহমতে ভালো আছি, আদার্স কোন জায়গায় ইনকাম করি না। দেখেন একটা ফোন ইউজ করি সর্বোচ্চ 16-17 টাকা দাম, কিন্তু আমাদের মঠবাড়ি অনেক রাজনীতিবিদ আছে 5 তারিখের পর আইফোন 16 ব্যবহার করে, কোনো ইনকাম নাই, কোনো পেশা নাই, কিন্তু আইফোন 16 ব্যবহার করে, এরকম বাস্তবতা। আপনি যদি বলেন যে এই মিজান রুহুল আমিন দুলালের ভাইপো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, এর আগে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম, 5 তারিখের পর কি আমি কিছু করতে পারতাম না? কোন কাউন্টার নেওয়া, কোন জমি দখল করা, কোন ডিসিআর এর ঘর নেওয়া, কোন ঠিকাদারি ব্যবসা করা, আমার কি সেই যোগ্যতা ছিল না? আচ্ছা আমরা কোনোখানে যাইনি, আমরা রাজনীতি করি, স্বচ্ছ রাজনীতি করি। আচ্ছা রুহুল আমিন দুলালের ছেলে বাবু, ও কি কোনো জায়গায় ঠিক করে একটা মতো মাস্টার ডিগ্রি পাস একটা ছেলে, আজকের 17টা বছর ওই জুলুম নির্যাতন আমাকে দেখছে, দেখে আর কোন জায়গায় যায় না, রাজনীতি আমার পাশে থেকে রাজনীতি আগামী দিনে করতে চাই, যদি মন বেড়ে স্বচ্ছ রাজনীতি বই প্রকাশ করার জন্য রাজনীতি আনা হয়েছে। যে শিক্ষিত মেধাবী ছাত্ররা, মেধাবী লোক যদি রাজনীতি না আসে, তাহলে মঠবাড়ি রাজনীতি করবে কারা? করবে ওই বই পড়ে যে 6-7 পড়া এইসব বলবেন রাজনীতি করলে মঠবাড়ি তো দুর্বৃত্তি অনেক রাজনীতি চলে, সেই রাজনীতি আমরা পরিহার করার জন্য তার রাজনীতির আমরা হাতের কলমে শিক্ষা দিতেছি। এখন সে রাজনৈতিক ছাত্র, এখন আগামী দিনে ইনশাআল্লাহ হয়তো আমাদের পাশে থেকে ভালো রাজনীতিবিদ মঠবাড়ি হবে। আমরা চাই রাজনীতিবিদদের হাতে থাকুক, এই মঠবাড়িয়া একটি নিরাপদ মঠবাড়ি হোক। সন্ত্রাসকে আমরা কোনোদিন লালন করি নাই। এই যে সালাম ভাই বলে যে সন্ত্রাসের কথা পোস্ট করছে, বললাম যে একটা কমেন্ট করছে, রুহুল আমিন দুলালের একটা লোক মঠবাড়িয়ায় 5 তারিখের পর সন্ত্রাস করছে, কোন নিরীহ মানুষের হাত দিয়েছে, এর একটা প্রমাণ আপনারা দেখান। আজকে দেখেন আদার্স গ্রুপ, তারা দেখেন নিজেরা কিভাবে সন্ত্রাসী করে,
কিভাবে দেখেন মার্ডার হয়েছে কয়জন, আপনার তো সামনে দেখেন সব। আচ্ছা ওইখানে কি আমাদের কোনো সম্পর্ক, আমাদের কোনো ছেলেরা ছিল? এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে হবে। আপনাদের কাছে আমাদের করজোড়ে নিবেদন, আবেদন নিবেদন, আপনারা সত্যকে সমাজের কাছে উপস্থাপন করেন, আর সত্যকে সত্য বলেন। শাক দিয়ে মাছ ঢাকা যাইবে, কোন জায়গায় গেলে সত্যই উপস্থাপন করতে হবে, হ্যাঁ এটা সত্য। তারপরে যদি আপনাদের কোনো বিপদ আপদ হয়, আপনাদের পাশে আমরা আছি। সত্যের পাশে থাকলে আমরা আপনাদের পাশে আছি। সকলকে আজকের এই আমার এই বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আমার দলের পক্ষ থেকে, আমার যারা নেতৃবৃন্দ আছে তাদের পক্ষ থেকে ভালোবাসা জানি, অভিনন্দন জানি, আপনাদের সহযোগিতা চাই। সামনে একটা কঠিন সময় আমাদের আসতেছে। বাংলাদেশের মৌলবাদের উত্থান ভর একটা দ্বার প্রান্তে। আমরা চাই না মঠবাড়িয়ায় সেই মৌলবাদের উত্থান হোক। মঠবাড়িয়া শান্তি সম্প্রীতির জায়গা। আমরা সম্প্রীতির মঠবাড়িয়া করতে চাই, সাম্যের মঠবাড়িয়া করতে চাই। আমরা এই মঠবাড়িয়াকে একটি নিরাপদ মঠবাড়িয়া করতে চাই। সেজন্য আপনাদের ভূমিকা সবচেয়ে সবার আগে আপনাদের ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি মনে করেন যে না মৌলবাদের মঠবাড়ি উত্থান হয়ে হোক আমাদের কি, তাইলে হইতে পারে, তাইলে এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমরা চাই সম্প্রীতির বন্ধনে মঠবাড়ি থাকুক সকলে। সকলকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। রুহুল আমিন দুলার পক্ষ থেকে আবার অভিনন্দন জানাই আজকের এই আমাদের আয়োজনে এখানে উপস্থিত হওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা তো সবাই মঠবাড়ির লোক, যারা এই আমার আশেপাশে যারা সবাই আমার চাচা হবেন, সামনে আছে আমার ভাইরা, এই তো এর জন্য কার নাম পরিচয় দিলাম না, সবাই তো আমরা সবাই চিনি। আজকে এই জায়গায় আমি ওই রাজনীতির বিষয়টা আনতে চাইনি, কিন্তু অটো চলে আসছে। কারণ রাজনীতি ছাড়া তো মনে হয় না কোনো আলোচনা নাই। সামনে নির্বাচন যখন রাজনীতি আসবে সব জায়গায়, এখন হট টপিক এইটা। আপনারা হচ্ছেন এই সমাজের জ্ঞান, তাই না? আপনারা যেটা বলবেন আমরা কিন্তু তাই বিশ্বাস করবো যারা জনগণ, তাই না? আপনারা যদি একটু, আমরা আপনাদের সাথে থাকতে চাই, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। 2026 ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন। আমরা বিভিন্ন প্রোগ্রাম করবো আপনাদের সাথে নিয়ে, বিভিন্ন প্রোগ্রাম যেতে চাই। অনেক সময় আপনাদের দাওয়াত দেওয়া হয় না, এই যে অনেকেই বলছে, চাচাই বলছে, সালাম চাচাই বলছে, তাই না? ওইটা না চিন্তা করি, কারণ আপনাদের দায়িত্ব আছে, আমাদের যেরকম দায়িত্ব আছে আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা তো এই যে হাড়ির খবর, মিজান ভাই বলছিল হাড়ির খবর, আপনারা যদি আমার হাড়ির খবরই জানেন, আমার কালকে প্রোগ্রাম আপনারা জানেন না, আমি দাওয়াত দেওয়ার কেনা। সাংবাদিক যখন আপনার পেশা, অবশ্যই জানবেন। দাওয়াত ইনশাল্লাহ তারপরও দেবো যখন বলছেন। আর এই যে সামনে দুই সাংবাদিক একটু মনের কষ্ট, ওই যে আমরা বিএনপির সাংবাদিক চাচা মনের কষ্ট কইয়াই হেলাইছে বিএনপি ভোট নেই, এটা ভুল। 90% ভোট বিএনপি ইনশাল্লাহ। আমরা 90% ভোট পাইয়া তারেক রহমানের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের কামিয়াব করে। আমরা কি আছে, আমাদের একটু গ্যাপ আছে। আমরা হয় কি যে এই যে আমারই আজকে প্রথম আপনাদের সাথে, আর এরকম আমি এই যে ক্যামেরাটা আমি একটু ডিসলাইক করি, একটু নিজে সংকোচ মনে হয়, বুঝছেন? আর একটু এখন কিরকম জানো, এমনি কথা কইতে না ইজি হয়, আমি কিরকম জানো, ঠিক আছে? ওইটা বিষয় না। ওই যে চাচা ওইটা বললো, এই যে সোহেল ভাই কথা বললো, ওই যে আরেক ভাইয়া কথা বললো, সবাই কথা বলছে। আমরা আজকে প্রথম শুরু করলাম, শেষ করবো ইনশাল্লাহ নির্বাচনের দিন। আমরা একটা ফ্যামিলির মতো থাকতে চাই, পারবো? আপনাদের পাশে পাবো আপনাদের সব আপদ বিপদে আমরা থাকবো, আমার আপদ বিপদে আপনারা থাকবেন। কারণ কথাটা সেলফিশের মতো হয়, কি হয় ওই যে এই একটা বিষয় আছে, বিজনেসের মতো হয়, কিন্তু লাইফটাই এখন এরকম, সবাই যান্ত্রিক, তাই না? আপনারা আমার ভালোবাসবেন, আমি আপনার ভালোবাসবো। আপনি আমার বিপদে দেখবেন, ইনশাল্লাহ আমি আপনার বিপদে দেখবো। কথা দিয়ে গেলাম, আমার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন। আপনাদের এত সময় নেওয়ার জন্য দুঃখিত, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে। ধন্যবাদ।